নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে আবারও জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি আশাপূর্ণা দেবী রচিত আরও একটি ছোট গল্প। আজ আমি পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবী রচিত দুঃসাহস ছোট গল্পটি। তবে গল্প শুরু করার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু আছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের আমার গল্প পাঠ। প্রবীর ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গেই সাড়া হলো, এ যেন একটা চাপা অসভ্য হাসির তরঙ্গ খেলে গেল। কোনো একটা অদৃশ্য খাঁজ থেকে হু শব্দ উঠল, আর পিছনের বেঞ্চের গুফো ননি মুখের সামনে হাত আড়াল দিয়ে কুশ্রী ভঙ্গিতে শীষ দিয়ে উঠল। অভ্যর্থনাটি রাজকীয় সন্দেহ নেই, কিন্তু প্রবীর প্রথমটা বুঝতে পারেনি এ সমারোহ তারই জন্য। বুঝতে তার সময় লাগাই স্বাভাবিক, কারণ এটা অভাবিত। ও তাই প্রথমটা অবাক হয়ে বোকার মতো এদিক ওদিক তাকালো। ভাবল, এই রাজকীয় আয়োজন বোধ হয় ক্লাস টিচারের উদ্দেশ্যে। আসছিলেন বোধ হয় ক্লাসে, দেখা গেছে বোধ হয় করিডোরে। উকি মারল, কিন্তু কই না তো। তবে তবে বেশিক্ষণ অন্ধকারে থাকতে হলো না। পরক্ষণের পরিস্থিতিতেই বুঝতে পারল লক্ষ্যস্থল হচ্ছে প্রবীর। বিস্ময়ে বিমূঢ় হতে হলো। কারণটা কি? হঠাৎ কি হলো? অদ্ভুত কোনো পোশাক পরে আসেনি সে, বিটকেল কোনো জুতো, চুল আঁচড়ায়নি নতুন কায়দায়। তবে দোষের মধ্যে পুজোর ছুটির পর প্রথম স্কুল খোলার দিন এসে পৌঁছতে পারেনি, দুদিন পরে এসেছে। কিন্তু সেটা এমন একটা কারণ হতে পারে না যাতে ক্লাসে হাসির তরঙ্গ খেলে যায়। পুজোর বন্ধে, গ্রীষ্মের বন্ধে এমন তো যায় সে। পাটনায় মামার বাড়ি, টাটায় মাসির বাড়ি, এরকম দু একদিন কামায়ও হয়, অনেকেরই হয়। অবাক অপ্রস্তুত গলায় বলে প্রবীর, কি হলো? সবাই মিলে হাসছিস যে? আর একটা সিটি উঠল প্রায় সমবেত কণ্ঠে। তার মানে সমবেত পরিকল্পনা। প্রবীর রুক্ষ হলো। এর মানে? সঙ্গে সঙ্গে গুফো ননি একটা বক দেখিয়ে বলে উঠল, কি করব দাদু, ক্লাসে বসে তো আর ভেউ ভেউ করে কাদা চলে না, তাই হাসছি। তোমার কথা ভেবে কাঁদন হাসি হাসছি। এবার বুঝতে দেরি হয় না, ইতিমধ্যে একটা কিছু ঘটে গেছে। কি ঘটেছে জিজ্ঞেস না করে বোঝা অসম্ভব। অথচ এই আবহাওয়ায় কাউকে কিছু প্রশ্ন করতেও প্রবৃত্তি হচ্ছে না। লাল লাল মুখে বসে পড়ে নিজের জায়গায়। ততক্ষণে ক্লাস টিচারও এসে ঢোকেন। আবার এক পালা দাঁড়ানোর এবং বসে পড়ার পর পড়া শুরু হয়। কিন্তু ওই চাপা হাসির অসভ্যতার টুকরোটা যেন ঘরের বাতাসে উড়ে বেড়াতে থাকে। সেই টুকরোটাই যেন পেন্সিলের খোঁচা হয়ে এসে পাঁজরে বেঁধে ঘাড়ের কাছে চিমটি বসিয়ে দিয়ে যায়। অথচ পাশের ছেলেরা বসে আছে যেন ধ্যানী বুদ্ধ। পড়া মাথায় ঢোকে না। প্রবীর শুধু এই অদ্ভুত ব্যবহারের কারণ হাতড়াতে থাকে। কেন কেন এমন অপমান করছে এরা তাকে? এমন তো করে না এ যাবৎ, এবং প্রবীরকে সবাই একটু সমীহর দৃষ্টিতেই দেখে এসেছে। প্রবীর লেখকের ছেলে বলে। প্রবীরের বাবা তাদের বাবা কাকার মতো শুধু অফিস যাওয়া আর বাজার করার মধ্যেই সীমিত নয়। প্রবীরের বাবা বই লেখেন, সভা করেন, কাগজে তার ছবি ছাপা হয়, যখন তখন নাম ছাপা হয়। প্রবীরের বাবার লেখা বই সিনেমা হয়েছে।
অন্য ভাষায় নাকি অনুবাদও হয়েছে। প্রবীরের বাবার কাছে কত সব পাবলিশার এসে ধর্ণা দেয়, সম্পাদকেরা পায়ের জুতো ছেঁড়ে। এসব কি আর সোজা সম্মান? প্রবীরও অতএব সম্মানীয়। কত সময় ওরা সসম্ভ্রমে প্রশ্ন করেছে, কখন লেখে রে তোর বাবা? কেমন করে লেখেন? ঘরে দরজা বন্ধ করে, না তোদের সামনে? লেখকরা নাকি দিনে 100 পেয়ালা চা খায়? তোর বাবাও খান? খুব রাগী রাগী, না হাসি খুশি? হ্যাঁ রে। সমীহ আর কৌতূহলে এসব প্রশ্ন করেছে তারা প্রবীরকে। প্রবীরও উদার করুণায় সাধ্যমতো উত্তর দিয়েছে। কই, কেউ তো কোনোদিন হাসেনি কখনো। ক্লাস 5 থেকে এই 10 পর্যন্ত পড়ছে এখানে প্রবীর। এই অভিজ্ঞতা নতুন। 3 বার ক্লাস ফেল করা গুঁফো ননি, নামটা ওদেরই দেওয়া। কথাবার্তা বলে বটে, হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু সে তো সর্বদা সকলের সঙ্গেই। একা প্রবীরের উপর একটা সমবেত আক্রমণের নেতা কেন হচ্ছে ননি? ভাবতে ভাবতে খেই পায় না। তবে কি সেই বই না দেওয়ার জন্যে? পুজোর ছুটির কিছুদিন আগে একবার উঠিয়েছিল ননি এক প্রসঙ্গ। তোদের বাড়িতে তো অনেক বই আছে না রে? অসতর্ক প্রবীর দরাজ গলায় বলে ফেলেছিল। অনেক। বাবা কেনে, অন্য লেখকরা উপহার দেয়, প্রকাশকরা দিয়ে যায়, তাছাড়া ম্যাগাজিন তো দেদার আসে। ননি ফস করে বলে বসেছিল, তা নিয়ে আসিস না, কিছু কিছু বেশ পড়া যাবে। নিয়ে আসবো? প্রবীর অবাক হয়ে বলেছিল, নিয়ে আসবো কি? কেন? দোষ কি? তুই না হয় ভালো ছেলে, গোপাল জাতীয় সুবোধ বালক, স্কুলে গল্প উপন্যাস পড়িস না। আমরা পড়ব। হ্যাঁ, কি বললি? বাড়িতেও পড়িস না? আহা আহা, কি বিশ্বাস্য সংবাদ শোনালি রে। বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে। গল্পের বই সম্পর্কে ঔৎসুক্য জেগেছে ইদানিং অনেকেরই, মানে গল্প উপন্যাস। এ যাবৎ তো প্রায় শিশু সাহিত্য কিশোর সাহিত্যের কান ঘেঁষেই চলছিল এরা। প্রধান আকর্ষণ বলতে গোয়েন্দা কাহিনী, রহস্য, রোমাঞ্চ। ক্লাস 9 থেকে 10-এ উঠেই হঠাৎ লায়েক হয়ে উঠেছে, অর্থাৎ নিজেদেরকে লায়েক মনে করছে। আর বোধ করি নরনারীর জটিল তত্ত্ব সম্পর্কে আকর্ষণ অনুভব করছে। সবাই মিলে তাই ধরেছিল, এই ননি, তুই চেষ্টা করে দেখ না রে, যদি কিছু বাগানো যায়। কিন্তু যায়নি। প্রবীর মুরব্বিয়ানা চালে বলেছিল, বারবার ক্লাসে উঠতে পারছো না, আবার গল্পের বই। এক মনে এক ধ্যানে শুধু পাঠ্যপুস্তকই চালিয়ে যাও না বাবা। ননি তখন ওর সেই হাসিটা হেসেছিল। সবাইকে ডেকে ডেকে প্রবীরের গুরুমশাইগিরির কথা বলে দিয়েছিল। তারপর নির্বন্ধ প্রকাশ করেছিল, আনিস বাবা আনিস, গল্পের বই পড়ে ননি হালদারের কিছু তারতম্য হবে না। ইউনিভার্সিটির বাপের সাধ্যি নেই যে ননি হালদারকে পাশ করাবে। ননি হালদার নিজের বাপের পয়সায় আজীবন স্কুলেই পড়বে। নিজের রসিকতায় নিজেই হেসেছিল হ্যাঁ হ্যাঁ করে। তখন প্রবীরকে আসল কথাটা ভাঙতে হয়েছিল। বাবা কাউকে বই দিতে ভালোবাসে না। ভালোবাসে না? ননি হেসেই অস্থির। অন্যকে বই দিতে ভালো আবার কে বাসে রে? চক্ষু লজ্জায় পড়ে দিতে বাধ্য হয়। তবে কি জানিস, বজ্র আঁটুনি ফোসকা গেরো। বেশি বই থাকলে 4টি নিলে টের পায় না। আমি কি বলছি তোর বাবাকে বলে কয়ে আনতে যাবি? দূর, না বলে চেয়ে আনবি। প্রবীর রাজি হয়নি। প্রবীর বলেছিল, না ভাই, সে পারা যাবে না। সে বলে,
মা তার বান্ধবীদের দেবার সময় কত সাবধান হয়ে দেয়। ইস, তাই না? ননি রাগ দেখিয়ে বলেছিল। মা কত সাবধান হয়ে, বিশ্বাস করবো ও কথা? হাইকোর্টের জজের স্ত্রীও তার স্বামীকে ভয় করে না, বুঝলি? পুলিশের বড় কর্তা থেকে শুরু করে মন্ত্রী সবাই গিন্নির ভয়ে কাটা। শিল্পীরা নয়, গম্ভীরভাবে বলেছিল প্রবীর। শিল্পী দিবি না তাই বল। জানি লেখকরা বই পায়ে মারায়, তবু কাউকে দেয় না, দেয় শুধু শিশি বোতলওয়ালাকে। প্রবীর লাল লাল মুখে বলেছিল। জানোই যদি তো চাইছো কেন? চাইছি তুই বন্ধু বলে। চারটি ফালতু ম্যাগাজিনই আনিস না বাবা। না, আচ্ছা ঠিক আছে, বলেছিল ননি রেগে রেগে। সেই রাগেরই কি শোধ তুলছে সে আজ? কিন্তু সে তো অনেক দিন আগের কথা। তারপর কতদিন ক্লাস হয়ে তবে পুজোর ছুটি পড়েছে। ননি তো সমানেই হ্যাঁ হ্যাঁ করেছে। তাছাড়া ক্লাস শুদ্ধ ছেলে ওর নির্দেশেই বা চলবে কেন? সবাই মিলে এমন অসভ্যতা করবে কেন? কেন কেন? কেনর উত্তর মিলল। টিফিন ঘণ্টায় উদ্ঘাটিত হলো সে উত্তর। এই অশ্লীল হাসির উৎস প্রবীরের বাবার একটা অশ্লীল লেখা, ভয়ঙ্কর অশ্লীল। এবছরের শারদীয়া মাধুরীতে প্রকাশিত উপন্যাস খাদ্য খাদক ক্ষুধা। সংখ্যাখানা ননি এনেছে এবং সকলেই সেই বিশেষ লেখার বিশেষ বিশেষ পৃষ্ঠাগুলি নিয়ে হাসাহাসি করছে। হয়তো সব ছেলেই অসভ্যতা করছে না, তবে ঔৎসুক্যে যে কেউ কম যায় না তা বোঝা যাচ্ছে তাদের মুখ চোখের ভঙ্গিতে। অসভ্যতাটা করল ননি। প্রবীরকে শুনিয়ে শুনিয়ে বলে উঠল, কি মারকাটারি লেখা রে বাবা! পড়তে পড়তে স্রেফ মাথার চুল খাড়া হয়ে ওঠে। প্রবীর, পড়িসনি? তা তখনও বোধ করি প্রবীর তেমন বুঝতে পারেনি। লোমহর্ষক বই মাত্রেই কিন্তু আর অশ্লীল নয়। রহস্য রোমাঞ্চ হতে পারে, অ্যাডভেঞ্চার হতে পারে। বাবা কি এবার তেমনি কোনো লেখা দিয়েছেন ওই রংচঙে মলাটওয়ালা পত্রিকাটায়? কিন্তু এদের ভঙ্গিটা কুৎসিত। দেখে বিশ্বাস করা শক্ত এরা এখনো স্কুল বয় মাত্র। বিশ্বাস করা শক্ত মাত্র 14-15 বছর বয়স এদের। প্রবীর বিরক্ত গলায় বলে, না পড়িনি, ওসব আমি পড়ি না। আহা হা, ইস, পড়িস না? নিজের বাবার লেখা পড়িস না? ননি ফস করে পত্রিকাটা খুলে প্রবীরের নাকের সামনে ধরে। একটি চুকচুক শব্দের সঙ্গে বলে, কোথায় আছিস মানিক? পড়িস দাদু, পড়িস, জ্ঞান সঞ্চয় হবে। এমন একখানা গর্জাস সাইকোলজি পড়বি না? আবার সেই হিহি, আবার সেই ঢেউ। প্রবীর ক্রুদ্ধ গলায় বলে, তোমরা এরকম অসভ্যতা করো তো হেড স্যারের কাছে কমপ্লেন করব, তা মনে রেখো। হেড স্যার? ননির পরম বন্ধু সনদ বলে, যাও না চাঁদ, বুঝবে ঠেলা। স্যারেদের ঘরেও এই মাধুরী নিয়ে অনেক মধুর আলাপ চলেছে। সর্ববাদী সম্মতিক্রমে স্থির হয়ে গেছে খাদ্য খাদকের লেখককে আর মাধুরীর প্রকাশককে হেঁটোয় কাঁটা ওপরে কাঁটা দিয়ে মাটিতে পুঁতে ফেলা উচিত। এরপর যদি তুমি গিয়ে লাগাতে যাও, স্যার আবার বাবার লেখা নিয়ে ওরা হাসছে, হি 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 হি, তোমাকে সন্দেশ খাওয়াবে স্যার। তা বললে কি হবে? ননি বিদ্রুপের গলায় বলে, এসব না লিখলে এ যুগে নাম হয় না, বুঝলি, টাকাও হয় না। ছাইতে ছাও ছ, যাই দাদু। ননি, ভালো হবে না বলছি। আহা হা, ভালো হবে না কেন? ননি মুখটা
মোলায়েম করে বলে, দারুণ ভালো হবে। হয়তোবা তোর বাবার এইটাই মাস্টারপিস হবে। হট কেকের মতো উঠে যাবে, মেলার পাঁপড় ভাজার মতো পড়তে পাবে না। কে বলতে পারে তোর বাবার এই একটা লেখা বই থেকেই তোদের গাড়ি হবে কিনা। পড়ে দেখলেই বুঝতে পারবি কি দুর্দান্ত। ঝপ করে এক পৃষ্ঠা খুলে প্রবীরের একেবারে চোখের সামনে খুলে ধরে ননি। হয়তো তাকিয়ে দেখতো না প্রবীর, হয়তো পড়তও না, কিন্তু জ্বলন্ত আগুনের মতো কয়েকটা লাইন যেন দৃষ্টির মধ্যে ছুটে এলো লাল পেন্সিলের মোটা রেখার বাহনে চড়ে। দুর্দান্ত দুর্দান্ত সব লাইনের নিচে লাল পেন্সিলের দাগ টেনে রেখেছে ননি। হ্যাঁ, দুর্দান্ত। যেসব জায়গায় ক্ষুধা, খাদক ও খাদ্যের মূল্য রহস্য ভেদ করে লেখক এক একটি ক্ষুধার্ত মুহূর্তের বাস্তব চিত্র উপহার দিয়েছেন তার পাঠক পাঠিকাদের, প্রবীরের ওই মুহূর্ত দৃষ্টিপাতের মধ্যেও মাথার ভিতর এসে ঢুকে পড়ল সেই মুহূর্তের চিত্র। আর সেই ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে প্রবীরের আজন্মের জানা পৃথিবী যেন একটা ধূসর ছায়াগোলক হয়ে দুলে উঠল। প্রবীরের পায়ের তলার মাটি হারিয়ে গেল। প্রবীরের চোখের সামনের সমস্ত আলো নিভে গেল। ভয়ঙ্কর একটা ভয়ে সাদা হয়ে গেল প্রবীর। প্রবীর বুঝতে পারল না এ কিসের ভয়। প্রবীর শুধু তার হৃৎপিণ্ডের মধ্যে সেই ভয়ের ধাক্কাটা অনুভব করতে লাগলো। কেউ যদি খুন করে আসে আর তারপর ধরা পড়ে যায়, তার হৃৎপিণ্ডে কি কোনো ধাক্কা লাগে? ধাক্কা লাগতে লাগতে কেটে যায় পর্যন্ত? আরও আছে। ননি আরেকটি ব্যঙ্গের হাসি হেসে আর একখানা পাতা খুলে দেখিয়ে দিল। বলল, উফ, প্রবীরটা কি লাকি! বাড়ির মধ্যে হাতের কাছেই এমন সব মজাদার। ফেটে পড়ে হৃৎপিণ্ডটা। কানের মধ্যে দিয়ে বেরিয়ে আসে তার জ্বলন্ত দাহ। চোখ দিয়ে বেরিয়ে আসে ফুটন্ত রক্তধারা। আর তারপরই ঘটে যায় সেই কাণ্ডটা। স্কুল থেকে বেরিয়ে আসে প্রবীর, প্রায় ছুটতে ছুটতে। তবু যেন পিছন পিছন তাড়া করে আসে অনেকগুলো গলার হাসি আর মন্তব্য। আহা আহা, এতটা না করলেই হতো। যতই হোক, ওর বাবা তো, তাই আবার ও গোপাল মার্কা বালক। এতদিন যে ওরা মনে মনে প্রবীরকে কিঞ্চিৎ সমীহ করতে বাধ্য হয়েছে, সুযোগ পেয়ে সে গ্লানি থেকে মুক্ত হতে চাইছে বুঝি আজ। আর সকলের সমস্ত গ্লানির বোঝা এসে চাপা দিতে চাইছে প্রবীরকে। কিন্তু প্রবীরের মুক্ত হবার জায়গা কোথায়? প্রবীর হেঁটে চলে যাচ্ছে। প্রবীরের চোখের ধারে পাশে খোলা বুক স্টল আলো করে লাস্যময়ী একটি নারী মূর্তি যেন হাতছানি দিয়ে তাকে ডাকছে, এই যে শারদিয়া মাধুরী। শারদিয়া মাধুরী? কিন্তু শুধুই কি মাধুরী? আরও অগুন্তি শারদিয়া পত্রিকা নেই গল্প উপন্যাসের সম্ভার নিয়ে? সেই অগুন্তির মধ্যে অনেকগুলোর মধ্যেই ভরা নেই প্রবীরের কথাশিল্পী বাবার শিল্পকলার নমুনা? সেগুলোও নিশ্চয়ই পড়বে ননীরা, আরও অনেক পড়বে, বাংলাদেশ শুদ্ধ পড়বে। প্রবীর কি তবে এরপর তার বন্ধুদের কাছে বড় গলায় বলবে, শিল্পীর আবার চক্ষু লজ্জা কিরে? আর্ট হচ্ছে আর্ট, আর্টের কাছে শ্লীলতা অশ্লীলতা আছে নাকি? শিল্পীর স্ত্রী নেই, সন্তান নেই, সমাজ নেই, সংসার নেই, আছে শুধু প্রেরণা। কিন্তু কথাগুলো তো গোছানো যাচ্ছে না। যতবার চেষ্টা করছে ততবারই অগোছালো হয়ে ছড়িয়ে যাচ্ছে সব। প্রবীরের জগৎটাই যেন অগোছালো হয়ে যাচ্ছে। জীবনে কোনো দিন যে প্রবীর স্কুল ফেরত এমন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়নি, সে কথা মনে পড়ছে না। মনে পড়ছে না প্রবীরের মা হয়তো ছেলের চিন্তায় রাস্তায় বেরিয়ে এসে দাঁড়াবে। কি করে মনে পড়বে ওইসব সাধারণ কথাগুলো, যদি রাস্তার সমস্ত লোকই প্রবীরের দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি হাসে, যদি তাদের বিদ্রূপ দৃষ্টির তীক্ষ্ণ তীর প্রবীরের সর্বাঙ্গে এসে বিঁধে যায়?
অসংখ্য অদৃশ্য সেই দৃষ্টিবান বৃদ্ধ প্রবীর রাস্তাতেই ঘুরে বেড়ায়, কিছুতেই বাড়ির দিকে যেতে পারে না। যেন বাড়ির মধ্যে বসে আছে ডেলা পাকানো একটা ভয়, যে ভয় মস্ত একটা হাঁ করে গ্রাস করতে আসবে প্রবীরকে। প্রবীর একটা পার্কে এসে বসল। প্রবীর অনেকবার তার বাবার সেই দীর্ঘ ছন্দদীপ্ত চেহারাটাকে মনে আনতে চেষ্টা করল বাবার সেই সুকুমার ধরনের হাস্যোজ্জ্বল মুখটাকে মনে আনতে পারল না। শুধু বাবার সেই কোমল ধারা আঙুলগুলোই বারবার প্রবীরের চেতনার উপর ছায়া ফেলতে লাগলো, সিগারেট ধরে ধরে তামাটে হয়ে যাওয়া নখ সমেত। প্রবীরের মনে হয় হঠাৎ যেন ওই নখগুলো বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, খোঁচা খোঁচা আর ধারালো হয়ে যাচ্ছে, তারপর এগিয়ে আসছে প্রবীরের দিকে। ওই নখ দিয়ে কি বাবা প্রবীরের গলাটা খামচে ধরবে না, নাকি আরো লম্বা হয়ে এগিয়ে যাবে, প্রবীরের চোখের সামনেই মহল্লাসে ছিঁড়ে ছিঁড়ে ছড়াতে থাকবে পথ চলতি মানুষগুলোর জামা কাপড়, গায়ের ছাল, ভিতরের নাড়ি ভুড়ি। আর আর প্রবীরের ক্লাসের ছেলেরা অসভ্য হাসি হেসে হেসে বলবে, দেখ দেখ তোর বাবার কীর্তি। প্রবীরের মাস্টার মশাইরা জ্বলন্ত চোখে তাকিয়ে বলবেন, দেখতে পাচ্ছ তোমার বাবার কীর্তি? প্রবীর কি পালিয়ে যাবে? প্রবীর কি অজ্ঞান হয়ে যাবে? প্রবীর কি চোখ বুঝে বাড়ির মধ্যেকার সেই ভয়ের কাঁটাকে পার হয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়বে? খুব দুঃখে অসুখ করতে পারে না মানুষের, খুব কষ্টে জ্বর, সে জ্বর দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রবীর যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা পার হয়ে গেছে। প্রবীর চোখ বুঝে সেই ভয়ের গুহাটা পার হয়ে যেতে চেষ্টা করল, হলো না। প্রবীরের মা শত্রুতা সাধল, সেই গুহার মধ্যে থেকেই ডাকল, বলে উঠল, দাঁড়া। প্রবীর তাকাতে পারছিল না, তবু অনুভব করছিল ওই গুহার ভিতরে একটা দীর্ঘ ছন্দ দেহ পায়চারি করে বেড়াচ্ছে। তার হলুদ হলুদ তামাটে নখগুলো এখন আর কলম ধরে নেই, সবগুলো একসঙ্গে জড়াজড়ি করে রয়েছে পিঠের দিকে। মায়ের কথায় প্রবীর দাঁড়ালো, সোজা সতেজ বুনো গাছের চারার মতো। মায়ের মুখের দিকে সোজা তাকালো। প্রবীরের হঠাৎ মায়ের উপর ভয়ঙ্কর একটা বিতৃষ্ণা এলো। মায়ের গলা উদ্বেগে কাতর নয়, দুশ্চিন্তায় থরথরে নয়, উগ্র কঠোর শাসনোদ্যত। প্রবীর যে তার বিকেলবেলার সেই খুব খিদের খাওয়াটা খায়নি, সে কথা মার মনে আছে বলে মনে হলো না। প্রবীরের মা আবার আরো রুক্ষ গলায় বলে উঠল, চুপ করে রইলি যে? কোথায় ছিলি এতক্ষণ? প্রবীর কথা বলল, জোরে বলল, রাস্তায়। রাস্তায়? এই 3 ঘন্টা সময় রাস্তায় ছিলি তুই? কেন, ভূতে পেয়েছে নাকি? প্রবীর ঠোঁট কামড়ালো। মা তেড়ে এলো। মাকে দেখে বিশ্রী লাগলো প্রবীরের। প্রবীরের মনে হলো মার ওই ফর্সা ফর্সা গোটা একটা হলদে হলদে তামাটে আঙুলের ছোঁয়ায় নোংরা আর ঘোলাটে হয়ে গেছে। মা তেড়ে এসে বলল, স্কুলে কি হয়েছিল? প্রবীর অবজ্ঞার গলায় বলল, কি আবার হবে? কিছুই হয়নি? না। প্রবীরের মা পিছন দিকে ঘাড় ফেরালো, তীব্র গলায় বললে, শুনলে? শুনলাম। প্রবীর আরো স্পষ্ট চোখে তাকিয়ে রইল। প্রবীর দেখতে পেল সেই দীর্ঘ ছন্দ দেহটা পায়চারি থামালো, ওদিক থেকে সরে এলো। তারপর প্রবীর একটা গম্ভীর গলা শুনতে পেল, অথচ তোমার স্কুল থেকে রিপোর্ট পাওয়া গেল তুমি তোমার ক্লাসের ছেলের সঙ্গে ঝগড়া করে তার বই ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছ, তার নাকে ঘুষি মেরে রক্তপাত করেছ।
প্রবীর কথা কইবার চেষ্টা করছিল, পারল না। প্রবীর হাতড়াতে লাগলো। কে দিয়ে গেছে রিপোর্ট? ননি? দল করে সবাই, নাকি স্যারেদের কেউ? সেই গম্ভীর গলা আবার কথা কয়ে উঠল, তীব্র হলো। এসব কথা তাহলে সত্যি নয়? বলো বলো, সব ওদের বানানো? প্রবীর এবার পারল, চেষ্টায় সফল হলো। বলল, বানানো কেন হবে? বানানো কেন হবে? বাহ! তীব্র গলা এবার বিদ্রুপের ছোঁয়ায় তীক্ষ্ণ হলো। চমৎকার প্রকাশভঙ্গি তো, মুগ্ধ হচ্ছি, কিন্তু ভেবে পাচ্ছি না তুমি হঠাৎ এরকম একটা ভয়াবহ ঘটনার নায়ক হতে গেলে কেন? কারণটা শুনতে পাওয়া যাবে? প্রবীর তাকাচ্ছে না, তবু টের পাচ্ছে সেই সুকুমার সুকুমার মুখটা ব্যঙ্গে তিক্ত দেখাচ্ছে। অথচ প্রবীর চেঁচিয়ে বলে উঠতে পারছে না। কারণ জানতে চাইছো? চাইতে লজ্জা করছে না তোমার? শুনবে তাহলে? কারণ হচ্ছ তুমি, বুঝলে? তুমি। বলে উঠতে পারছে না, অথচ প্রবীরের ভিতরের স্নায়ুতন্ত্রীতে উচ্চারিত হচ্ছে কথাগুলো। প্রবীর শুধু দাঁড়িয়ে আছে ঘাড় গুঁজে। ঘাড় গুঁজে, অপরাধীর ভঙ্গিতে নয়, বুনো ঘোড়ার ভঙ্গিতে। প্রবীরের সামনের সেই দীর্ঘদেহী অথচ সুকুমার মুখ পুরুষ মুখটা তিক্ত করছে, অভ্যস্ত ভঙ্গিতে থেমে থেমে চিবিয়ে চিবিয়ে যেমন করে মাইকের সামনে কথা বলে সেইভাবে বলছে। বলতে পারছো না, তাই না? না পারাই স্বাভাবিক। আমি যখন ভাবতেই পারছি না, তবে মনে হচ্ছে ব্যাপারটা এখানেই থেমে যাবে না, অনেক দূর গড়াবে। তোমার মাস্টার মশাইরা তোমার পক্ষে নয় বলেই আমার ধারণা, সেটাই হচ্ছে মুশকিলের কথা। প্রবীর কেন এবার চেঁচাবে না? প্রবীর কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিমময় ভঙ্গির বক্তৃতা শুনবে? প্রবীরের চোখের সামনে থেকে কি মুছে গেছে সেই ভয়ের নোখ? মুছে গেছে সেই রক্তাক্ত রেখা? থেমে গেছে সারা ক্লাসে ছড়িয়ে পড়া সেই হাসির তরঙ্গের দাহ? থেমে যায়নি, মুছে যায়নি, বরং আরো স্পষ্ট, আরো প্রখর হয়ে উঠেছে। উঠেছে কারণ স্কুলের সেই খোলা গেটটা ওর চোখের সামনে যেন একটা ব্যঙ্গ হাসি হেসে বন্ধ হয়ে যাচ্ছে। যে গেটটা উদার আশ্রয়ের প্রতিশ্রুতি নিয়ে দরাজ হয়ে নিজেকে খুলে রাখত। ওখান থেকে বেরিয়ে এসেছে প্রবীর, একটা রক্তধারার ইতিহাস সৃষ্টি করে। আর কখনো সেই খোলা গেটের মধ্যে ঢুকে পড়তে পারবে না। প্রবীর জলস্রোতের মতো জনস্রোতের সঙ্গে। তাহলে ওই স্রোতের জনতাও তীক্ষ্ণ দৃষ্টি হানবে প্রবীরের ওপর। তারপর বলবে, এ কি তুমি এখানে যে? তোমার তো খুব সাহস দেখছি। যাও যাও, এখানে তোমার কোনো জায়গা নেই। অথচ একদিন ছিল জায়গা, সামনের সারিতেই ছিল, আর থাকবে না। প্রবীর তাই বলে ওঠে, মাস্টাররা পক্ষে না হলো তো বইয়েই গেল, আমি তো ওই স্কুলে আর পড়বই না। ওই স্কুলে আর পড়বেই না? না। হলো কি তোমার? হঠাৎ এমন একটা বিশ্রী কাণ্ড ঘটিয়ে এলে, এখন আবার এই বুনমি করছো? কারণটা তো শোনা দরকার। বলো, তোমার কি বলার আছে? আমার কিছুই বলবার নেই। উদ্ধৃত উত্তরটা যেন একটা চরের মতো গিয়ে প্রশ্নকর্তার মুখের ওপর পড়ে। অথচ কে বলে, তার মুখটাই ভয়ঙ্কর একটা চর খাওয়ার মতো দেখতে লাগে। যেন সব রক্ত মুখে উঠে এসেছে ওর, যেন এক্ষুনি ফেটে যাবে মুখের চামড়াটা। ওর মা এই মুখের দিকে তাকিয়ে দেখে, অবাক হয়, নরম হয়ে যায়।
চিরদিনের শান্ত সভ্য ছেলে, এটা কি হচ্ছে? হতাশ গলায় বলে, তাই তো। কি হলো তোর? দোষ করে এসেছিস, আবার বাপের মুখে মুখে জবাব করছিস? অবাক হয়ে যাচ্ছি, ভেবে পাচ্ছি না এত অসভ্য তুই হলি কি করে। ভেবে পাচ্ছ না? অবাক হয়ে যাচ্ছ কেন? অবাক হচ্ছ কেন? অসভ্যর ছেলে অসভ্য হবে না তো আর কি হবে? ফেটে পড়ে, দীর্ঘক্ষণের সমস্ত আবেগ নিয়ে ফেটে পড়ে। আহত অভিমান, লাঞ্ছিত কিশোরের দুরন্ত মর্মজ্বালার সেই রক্তচ্ছ্বাস গলে ঝরে পড়ে উত্তপ্ত ধারায়। কেন, কেন বাবা লিখবে ওইসব বিচ্ছিরি? সবাই হাসবে, ভেঙাবে, মানুষ নয় আমি? থেমে যায়, ছুটে পালিয়ে যায়, উদ্যত খড়গের মতো জিজ্ঞাসার চিহ্নটা পুঁতে রেখে দিয়ে যায়। স্তব্ধতা নেমে এসেছে মঞ্চের ওপর। সেই খড়গটার সামনে দাঁড়িয়ে আছে দুজনে। শুধু একজনের চোখে যেন ঘোলাটে শূন্যতা, আর অন্যজনের চোখে একটা তীব্র ভৎসনার জ্বালা, যার পিছনে পুঞ্জীভূত হয়ে আছে বহুদিনের গ্লানির আর অভিযোগের ইতিহাস। সেই ইতিহাস যেন কথা কয়ে উঠতে চায়, বলে উঠতে চায়, হলো তো, এখন ভাবো কি করেছ। আজ এখানেই বিদায় জানিয়ে আমার গল্প শেষ করছি। আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে।